আজারবাইজানে আজ আমাদের দ্বিতীয় দিন। সকাল ৯টাতেই বাস এসে গেছে আমাদের ইব্রাহিমভ স্ট্রিটের সেন্ট্রাল বাকু হোটেলের সামনে। প্রসঙ্গত এদেশের টাইম আমাদের দেশের থেকে ১.৫ ঘন্টা পেছনে চলে। আজ যাব বাকুর অনতিদূরের কিছু জায়গায় সাইট সিইংয়ের জন্য। গতকাল রাতে আমরা গেট ইউর গাইড অ্যাপে ট্যুর বুক করে রেখেছিলাম ভারতীয় ১৪০০ টাকায় প্রতিজন হিসাবে। শহর থেকে কিছু বেরোতেই দেখছি রাস্তার পাশে পাশে মাটি থেকে তেল তোলার পাম্প জ্যাক কাজ করে চলেছে। এখানে শিপইয়ার্ড, তার সারি সারি ক্রেন। পেরিয়ে যাচ্ছি বিবি হেবাত মস্ক। আজ আমরা যে জায়গাগুলি দেখব সেগুলি হলো গোবুস্তান ন্যাশনাল পার্কের কাছেই ধুধু প্রান্তরের মধ্যে অসংখ্য মাঠ ভলকানো আর পাহাড়ের গায়ে পেট্রোগ্লিফস বা পাহাড়ের দেওয়ালে খোদাই করা প্রাচীন চিত্র। এরপর ইয়ানারদাগের জ্বলন্ত পাহাড় আর আতেশগাহ বা ফায়ার টেম্পল। বলতে বলতে আমরা এসে পড়লাম গোবুস্তানে। এখানে আমাদের বাস থেকে নেমে নিতে হলো ছোট গাড়ি, যা আমাদের নিয়ে যাবে মাঠ ভলকানো দেখাতে। অদ্ভুত যেন গ্রহান্তরের মাটির ওপর দিয়ে ১৯৮০ মডেলের রাশিয়ান লাডা গাড়ি করে শুরু হলো আমাদের রোমাঞ্চকর অফ রোড যাত্রা। যেন আমরা চাঁদের মাটির ওপর দিয়ে চলেছি। দ্রুত গতিতে ধুলো উড়িয়ে ১৫ কিলোমিটার রাস্তা এভাবেই ছুটে চলল এই রাশিয়ান গাড়ি। এসে গেলাম এক অদ্ভুত জায়গায়, যেখানে চারিদিকে ছড়িয়ে আছে মাঠ ভলকানোর অসংখ্য ক্রেটার। সারা পৃথিবীতে যত মাঠ ভলকানো তার অর্ধেকই এই আজারবাইজানে পাওয়া যায়। এই ভলকানো থেকে ম্যাগমা বা লাভা বের হয় না। পৃথিবীর গর্ভে জমে থাকা গ্যাস, জল ও কাদা টেকটনিক প্লেটের অ্যাক্টিভিটির ফলে চাপ পেয়ে বেরিয়ে আসে ক্রেটারের মুখ দিয়ে। কাদা ছাড়াও প্রধানত মিথেন গ্যাস বের হয়। নাসার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের কিছু জায়গার সাথে এইখানের মাঠ ভলকানো অঞ্চলের মিল খুঁজে পেয়েছেন।
তারা এই আজারবাইজানের মাড ভলকানো অঞ্চলকে অ্যানালগ হিসেবে ব্যবহার করেন। এই যে পৃথিবীর অভ্যন্তর থেকে বেরিয়ে আসা কাদা, তা কিন্তু গরম নয়, বরং ঠান্ডা। আবার অনেকে বলেন এর কিছু থেরাপিউটিক গুণও নাকি আছে। এই আমাদের লাডা গাড়ি, যাতে চড়ে আমরা এসেছি। আবার ফিরে যাব বাসের কাছে। আমাদের পরবর্তী গন্তব্য গোবুস্তান রক আর্ট কালচারাল ল্যান্ডস্কেপ, যেখানে প্রাগৈতিহাসিক মানুষের আঁকা চিত্র দেখা যায় পাহাড়ের দেয়ালে। 1300 একর মরুভূমি জুড়ে বিস্তৃত প্রান্তে বায়ুকদাস এবং কিসিকদাস পর্বতমালার অনেক গুহা, পাথর এবং পাথরের শেল্টারে কমপক্ষে 6000 পাথর খোদাই এবং পেট্রোগ্লিফ বা পাহাড়ের দেওয়ালে চিত্র রয়েছে, যার মধ্যে কিছু 40,000 বছরেরও বেশি পুরনো। গাওয়ালদাস নামে পরিচিত একটি বিশাল সাদা পাথরের দিকে গাইড আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। এটি নিওলিথিক যুগে অর্থাৎ খ্রিস্টপূর্ব 8000 থেকে 6000 সালে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হতো। বিশেষজ্ঞদের মতে প্রাচীন লোকেরা এদের আচার অনুষ্ঠান, রিচুয়াল, নাচ বা অন্ত্যেষ্টিক্রিয়ায় এটি বাজাতেন। এই পাথরটি উচ্চ আয়রন সমৃদ্ধ এবং এর মধ্যে ক্যাভিটি রয়েছে, যার মধ্যে শব্দের অনুরণন ঘটছে। সাধারণত মেসোলিথিক পিরিয়ডে, যা 12,000 থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দে, সেই সময় মানুষের ফিগার চিত্রিত হয়েছিল পাহাড়ের দেওয়ালে। এখানে যে দেখা যাচ্ছে 12টি মানুষের ফিগার, তা হাত ধরাধরি করে নৃত্যভঙ্গিমায়, প্রাচীন আজারবাইজানি ইয়ারলি নৃত্যভঙ্গিমা এটি। বিশাল একটি নৌকোর চিত্র যেটি দেখা যাচ্ছে, এটি সম্ভবত নিওলিথিক পিরিয়ডের। এই অংশটির নাম আনাজাগা শেল্টার। আনাজাগা নামটির আক্ষরিক অর্থ হল মাতৃদেবী। প্রত্নতাত্ত্বিকেরা বিশ্বাস করেন আনাজাগা শেল্টারে প্যালিওলিথিক যুগের শেষ থেকে মধ্যযুগ পর্যন্ত অসংখ্য সম্প্রদায় বাস করত। খনন করার পর প্রত্নতাত্ত্বিকেরা পাথরের শিকারের সরঞ্জাম, শেল দিয়ে তৈরি দুল এবং সেরামিকের 3000টিরও বেশি জিনিসপত্র খুঁজে পেয়েছেন। গুহাটিকে সম্ভবত একটি আনুষ্ঠানিক স্থান হিসেবেও ব্যবহার করা হতো। গুহার এই অংশটির নাম বুল শেল্টার। সাধারণত আপার প্যালিওলিথিক পিরিয়ড অর্থাৎ 40,000 থেকে 12,000 খ্রিস্টপূর্বাব্দে নানান ধরনের জন্তু যেমন ষাঁড়, ছাগল, হরিণ ইত্যাদির চিত্র আঁকা হতো দেওয়ালে।
পাহাড়ের সামনে উন্মুক্ত প্রান্তরের শেষে দেখা যাচ্ছে কাস্পিয়ান সি। প্রাচীন লোকেরা মেসোলিথিক যুগ অর্থাৎ 12,000 থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দে এই গর্তগুলি খনন করেছিল মূলত বৃষ্টির জল ধরে রাখার জন্যে, এছাড়া খাবার তৈরি এবং রান্না করার জন্য। এই গর্তটি খনন করা হয়েছিল পশু বলির রক্ত ঝরিয়ে নেবার জন্য। এরপর চলে এলাম আমরা মিউজিয়াম দেখতে। এ অঞ্চলের প্রাচীন মানুষের জীবনযাত্রা, জীবজন্তু এবং প্রাপ্ত জিনিসপত্র এখানে সুন্দরভাবে দেখানো আছে। এখানে আজারবাইজানি ইয়ারলি নৃত্য দেখানো হয়েছে। এই যে গবুস্তানের পেট্রোগ্লিফ, তা কিন্তু এখানকার প্রত্নতাত্ত্বিকেরা আবিষ্কার করেননি। 1939 সালে হঠাৎই একদল খনি শ্রমিক লক্ষ্য করেছিলেন যে পাথরগুলি তারা তুলছিলেন তার কিছুতে বিবর্ণ চিত্র দেখা যাচ্ছে। এরপর আজারবাইজানি প্রত্নতাত্ত্বিকদের একটি দল 1940-এর দশকে স্থানটিকে সিল করে দেন এবং স্টাডি করে হাজার হাজার পাথরের অঙ্কন উন্মোচন করেন। আজারবাইজান সরকার এরপর এলাকাটিকে জাতীয় ল্যান্ডমার্ক হিসেবে ঘোষণা করেন। 2007 সালে ইউনেস্কো এই অঞ্চলটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয়। এরপর আমরা চলেছি দুপুরের লাঞ্চের জন্য একটি রেস্টুরেন্টে। এখানে দুজন মানুষ স্থানীয় প্রচলিত একটি বোর্ড গেম খেলছেন, নাম সম্ভবত ব্যাকগ্যামন। খেয়ে দিয়ে বাসে করে এবারে আমরা চলে এলাম ইয়েনারদাগের জ্বলন্ত পাহাড় দেখতে। আজারবাইজান নামের আক্ষরিক অর্থ আগুনের দেশ। দেশটি যেন ভাসছে তেল আর গ্যাসের ওপর। ঐতিহাসিক মার্কো পোলো এরকম অগ্নিশিখা নানান জায়গায় পর্যবেক্ষণ করেছিলেন এই দেশে। আজারবাইজানের পূর্ব দিকে বাকুর অনতিদূরে অ্যাবশেরন পেনিনসুলায় অবস্থিত ইয়ানারদাগ পাহাড় জ্বলছে এই প্রাকৃতিক গ্যাসেরই কারণে। প্রসঙ্গত, ইয়ানারদাগ শব্দটির অর্থ হল জ্বলন্ত পাহাড়। আজারবাইজানি ভাষায় দাগ মানে পাহাড়। ওপরে ওঠার পর দূরে বিস্তৃত এরকম দৃশ্য দেখা যায়। এখান থেকে আমরা যাচ্ছি আতেশগা ফায়ার টেম্পলের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি বাকুর সুরাখানি টাউনে আতেশগা টেম্পলে। আতেশগা মন্দির ছিল প্রাচীন সিল্ক রুট ধরে ভারতীয় ব্যবসায়ীদের একটি যাতায়াতের স্থলে নির্মিত মন্দির। এইখানে প্রবেশপথের ওপরে আমরা সংস্কৃত ভাষায় লেখা দেখতে পাই। প্রথম আতেশগা মন্দির নির্মাণ সম্পর্কে খ্রিস্টীয় 3য় শতাব্দীতে লেখা একটি গ্রন্থে বলা হয়েছে,
যে ট্রান্সককেশীয় অঞ্চলে একটি জোরাস্ট্রিয়ান পবিত্র মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। আবার আরব ভূগোলবিদ এস্তাখরি 930 সালে তার দ্য ওয়েজ অফ স্টেটস বইতে উল্লেখ করেছিলেন যে জোরাস্ট্রিয়ানদের বসতি ছিল বাকুর খুব কাছাকাছি। কিন্তু অবশেষে যখন আজারবাইজানে ইসলামকে প্রধান ধর্ম হিসেবে ঘোষণা করা হয়, তখন আতেশগাহ এবং অগ্নিমন্দিরের গরিমা ম্লান হতে থাকে। অ্যাবশেরন পেনিনসুলার কেন্দ্রস্থলে অবস্থিত এই আতেশগাহ টেম্পলে প্রাচীনকাল থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত প্রাকৃতিক গ্যাস ভূপৃষ্ঠ থেকে নির্গত হয়ে চিরন্তন অগ্নি প্রজ্বলিত রেখেছে। 1969 সালে প্রাকৃতিক গ্যাস নিঃশেষিত হবার পর এই অগ্নিশিখা নির্বাপিত হয়ে যায়, কিন্তু বর্তমানে আবার পাইপলাইন দিয়ে গ্যাস এনে আবার অগ্নিশিখা জ্বালানো হয়েছে। সপ্তদশ শতকে আজারবাইজানের মধ্য দিয়ে যাওয়া সিল্ক রোড ধরে বহু ভারতীয় ব্যবসায়ী, যারা ছিলেন হিন্দু, শিখ ও জোরাস্ট্রিয়ান বা আমরা যাদের পার্সি বলি, তারা ব্যবসার উদ্দেশ্যে যাতায়াত করতেন এবং পথিমধ্যে এই অঞ্চলে এসে বিশ্রাম নিতেন। এই অনির্বাণ অগ্নিশিখা যেহেতু পার্সি ও হিন্দু উভয় সম্প্রদায়ের কাছেই অতি পবিত্র, তাই তাদের আগ্রহে ও শ্রমে এরপর গড়ে ওঠে এই আতেশগাহ টেম্পল সপ্তদশ শতকের মাঝামাঝি, যেখানে শিখ, হিন্দু ও পার্সিদের জন্যে পৃথক পৃথক কক্ষ ছিল। আতেশ এই পার্সি শব্দের অর্থ আগুন ও গাহ অর্থ স্থান। এখানে ভারতীয় ব্যবসায়ীরা কিভাবে সেদিন যাপন করতেন তা বোঝানোর চেষ্টা করা হয়েছে। মনে হয় এই কক্ষটি শিখ ব্যবসায়ীদের বোঝানো হয়েছে। এখানে শুয়ে থাকতো। স্ট্রেনার। এখানে ছোট্ট মন্দির করে রাখা গণপতির মূর্তি। সম্ভবত অগ্নি উপাসক পার্সিদের এখানে বোঝানো হয়েছে। মন্দির কমপ্লেক্সের বাইরে বেরিয়ে এলাম। সেই সুদূর অতীতে ভারতীয়দের সঙ্গে আজারবাইজানের সংযোগ এবং মন্দির গড়ে তোলা ও বর্তমান আজারবাইজান সরকারের তা সংরক্ষণের প্রচেষ্টা দেখে মন ভরে গেল। বাইরে এখানে অজস্র হ্যান্ডিক্রাফট আর সুভেনির শপ। সারাদিনের একটি সুন্দর ট্যুর শেষ করে চললাম হোটেল অভিমুখে। ইচেরি শাহের
বা ওল্ড সিটির কাছে শিরভান শাহ মিউজিয়াম রেস্টুরেন্টে এসেছি সন্ধেবেলা। বাকুতে খুবই পরিচিত এই রেস্টুরেন্টে আজারবাইজানি খাবার, সংস্কৃতি আর স্থাপত্যের একটু ঝলক পাওয়া যায়। প্রাচীন শিরভান শাহ প্যালেসের কাছেই ঊনবিংশ শতকের একটি হামামকে সাবেকি আজারবাইজানি আসবাব ও জিনিসপত্রে সাজিয়ে একটি সুন্দর রেস্টুরেন্টের রূপ দেওয়া হয়েছে। যেহেতু প্রাচীন সব অ্যান্টিক জিনিসের সমাহার এখানে, তাই এটি একাধারে মিউজিয়াম ও রেস্টুরেন্ট। This is sauce. Sauce. Yes, sauce. Traditional dance, Azerbaijani. Nakhchivani. Huh? Nakhchivani. Nachwani. Yes. Thank you very much. Very nice. Thank you. আজারবাইজানি নাচ, সঙ্গীত ও মিউজিকে ভরে উঠল সন্ধ্যা।
বেহালা বাদক আমাদের জন্য বাজালেন হিন্দি গানের সুর, যদিও পৃথিবীর নানান দেশের মানুষ আছেন রেস্টুরেন্টে। পাশের টেবিলের ইসরায়েলি ভদ্রলোকও মেতে উঠলেন গানে। ছোটবেলায় কখনো কাটিয়েছেন আমাদের ভারতে, মা নাকি ভারতীয় ছিলেন। আমাদের নিমন্ত্রণ জানালেন তার দেশ ও তার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য। তিনি ইসরায়েলের কোনো একটি শহরের ডেপুটি মেয়র। খুবই ভালো লাগলো ভারতীয় বলে সকলের অ্যাটেনশন ও ভালোবাসা পাওয়ার জন্য। ভারী সুস্বাদু আজারবাইজানি পোলাও ও চিকেনের পদ এসে গেল টেবিলে। পাশের টেবিলের হ্যাপি বার্থডে কেকের স্লাইসও এসে গেল আমাদের টেবিলে। খাবার পর্ব সারা হলে আবার সেই মিউজিয়ামের আনাচ কানাচ দেখতে দেখতে আমরা চললাম। এই দিকটা আর একটু বেশি ভালো ছিল মনে হচ্ছে। ভারী সুন্দর একটি সন্ধ্যা কাটিয়ে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। এবারে গুগল ম্যাপ দেখে দেখে পায়ে হেঁটেই ফিরবো হোটেলে।